যখন আমার 4টার সময় জ্ঞান ফিরছে তখন দেখি আমার শরীরে অনেক রক্ত। ও এই ধরনের নির্যাতন হয়েছে, ওরে রাখিস না, ওরে ত্যাগ করে। বেতন দেয় না, তখন আমার বাথরুমে আটকায় রাখছিল। আমি যদি লাভ দিই তাহলে 3 তলা সমান পাহাড়ের উপরে, তো তাহলে মারা যাব। বাংলাদেশ আইসো আমি অনেক নির্যাতন হয়েছি। স্বাগত প্রবাস খবরে। দেশ ও দেশের বাইরে যারাই আমাদেরকে দেখছেন সকলকে প্রবাস খবরের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রবাস খবরের বিশেষ আয়োজন প্রবাস জীবনের গল্প, যে গল্পে থাকে প্রবাসীদের সুখ এবং দুঃখের কথা। আজ আমরা এমনই একজন বাংলাদেশি বোনের প্রবাসী জীবনের কথা তুলে ধরব। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে শম্পা। আমি 2023 গেছি, 23 আসছি। তো আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, ওখান থেকে আমি চলে যাই। তারপরে আমি সৌদি আরব চলে যাই। সৌদি আরব থেকে ওখান থেকে আমি থাকি দাম্মাম। দাম্মাম থেকে আবার যাই, ওখানে যায় আমার অনেক নির্যাতন, অনেক কিছু। একটু বলি, সৌদি আরবে মানে শুরু থেকে কি আপনার সৌদি আরবেই যাওয়ার ইচ্ছা ছিল, যে দেশের বাইরে মানে আপনি সৌদি আরবেই যাবেন? সৌদি আরব না না, এরকম কোনো যাওয়ার ইচ্ছা ছিল না। আচ্ছা। পরিস্থিতির কারণে আর কি সৌদি আরব যাওয়া হয়েছে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি একটা ব্যবসা করতাম, কাপড়ের ব্যবসা। ওই ব্যবসা করার পর আমার হাজবেন্ড অসুস্থ হয়। 3 মাস আমি মহাখালী হাসপাতালে ভর্তি রাখি। রাখার পরে তার ক্যান্সার হয়। ক্যান্সারের কারণে তখন আমি অনেক ধারে না হয়ে যাই। তখন আর কি আমি বিদেশে পাড়ি দিই। আপনার কত দেনা হয়েছিল এই ক্যান্সারের চিকিৎসা? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা দেনা যাওয়ার পরে তখন অনেকে অনেক কিছু বলছে। তখন আমি শোধ করতে পারিনি। তখন লোন উঠাইছিলাম, ওইটা দিয়ে কিছু শোধ করে তখন আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পরে একজনের সাথে কথা বলার পরে তখন সে আমার বলল যে সুযোগ সুবিধা ভালো আছে, তুমি যদি যাও এই কাজের জন্য ওই মার্কেটে যদি যাও তাহলে তোমার স্পট আছে, যেহেতু তোমার বাংলাদেশে দোকান ছিল, ওখানে কিছু তুমি করতে পারবা। তখন আমি যাই, ওখানে যাওয়ার পরে তখন তারা আমার ওই যে কাজের কথা ছিল ওই কাজে দেয় না, আমার হাউজিং বিষয় দিয়েছিল। হাউজিং কোন কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমার যে মার্কেটের ক্লিনিকের কাজের কথা, মার্কেট ক্লিয়ারের কাজের কথা বলছিল। তখন তারা 1 বছর সময় পার হয়ে গেছে। তখন আমি বলছি আমি চলে যাব না, আমি অন্যহানে যাব, দেখি আমি কোথাও সুযোগ সুবিধা পাই কিনা। তখন তারা বলছে কি না, পাও ভালো একটা ভিসা পাইছি, বাসার ওখানে এই মার্কেট আছে একটা, ওই মার্কেটে আপনি ক্লিয়ার কাজ করবেন। তখন আমি কি ঠিক আছে। তারপরে আমি মেডিকেল করি, ফিঙ্গার দিই, দেওয়ার পরে তখন আমার ভিসা আসা পড়ছে, খুব তাড়াতাড়ি আসছে, 15 দিনের ভিতরে আসছে। আসার পরে আমার তারপর ফ্ল্যাট পড়ছে, ফ্ল্যাট পড়ার পরে ওখানে সৈয়দের যায় আমি পৌঁছাই অফিসে। মকদমে যায় পৌঁছানোর পরে তখন আমার ম্যাডাম আসছে, ম্যাডামের হাজব্যান্ড আসছে, আইসা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার বাসায়, ম্যাডাম বলতে আপনাকে যেই বাসায় দেওয়া হচ্ছে? যে বাসায় দেওয়া হচ্ছে। তখন আমি ম্যাডামরে বললাম এখানে কাকে তোমাকে আমি হাউজিং বিষয়ে আনছি, তুমি আমার এখানে থাকবা, এখানে। তখন আমি মাইনা নিছি, তার কারণ আমার বাংলাদেশে পরিচিতি অনেকটা খারাপ, এর জন্য আমি বাসা বাড়িতেই মাইনা নিছি। ওখানে ছিলাম, আমার বেতন ছিল 1000 টাকা, 1000 রিয়াল, 1000 রিয়াল বেতন ছিল। তখন আমি ও বাসায় 15 দিন ছিলাম। থাকা খাওয়া আমার কোনো সমস্যা ছিল না। 3 তলা বাড়ি ছিল, পুরো বাড়ির কাজ আমি একাই করতাম, ওখানে কোনো থাকা খাওয়া ছিল না। তখন যখন এরা দাম্মাম থেকে এই আভা যায়, ছপরে যায়, বেড়াইতে যায়, তখন হলো ওখানে বেড়াইতে গেছে পরে তখন 2 দিন লাগছে আর কি। আপনি দাম্মাম থেকে আভা যাইতে 2 দিন লাগছে, 24 ঘন্টা লাগছে। ওখানে যাওয়ার পরে ওখানের বাসার যে কাজ কাম ছিল ওগুলি সমস্ত সব কিছু সারছি, সব কিছুই করছি, আমার সবাই করছে। তারপরে এরা বাইরে থেকে খাবার আনছে, আমরা খাওয়া দাওয়া করছি। করার পরে তখন ওখানে
প্রায় মাসখানেক ছিলাম। মাসখানেকের মধ্যে 15 দিন ভালো ছিলাম, তারপরের থেকেই মনে করেন যে এরা আমার 1 মাস হয়ে গেছে। 3 তারিখে আমি বেতন চাইছি, বেতন চাওয়ার পরে তখন বলছে যে এখন বেতন দেওয়া হবে না, আপনার 10 তারিখে বেতন দেওয়া হবে। ওকে ম্যাম, আমার তো স্বামী অসুস্থ, আমার বাচ্চাদের রেখে আসছি, পড়াশোনা করতেছে, ওদের যদি না দেই তাহলে ঘর ভাড়া কীভাবে দিবে, এটাই বলছি। বলার পরে তখন বলছে যে না, আমি যখন বলবো তখন তোমাদের বেতন দেব। সেটাই মেনে নিছি। তখন আমার বাসার থেকে ভয়েস দিছে যে আমার বাসায় খুব সমস্যা হয়ে গেছে, খাবার দাবারে অনেকটা সমস্যা হয়ে যাইতেছে। বাসায় কি আপনি যোগাযোগ করতে পারতেন নাকি সেখানেও? না, তার বড় মেয়ে ছিল, তার বড় মেয়ে আমার যোগাযোগ করা হয়তো নেট দিত, 5 মিনিট করে নেট দিত। ওনারাই নির্ধারণ করে দিতেন? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট নেট দিত, পরে তখনই আমি ভয়েস দিতাম, বা হেরা যখন ভয়েস দিত তখন আমি পরে শুনতাম, যখন নেট আসতো তখন আমি শুনতাম। পুরাটা ভয়েস শোনারও ছিল না যে নেট চলে গেত। তো সারা দিনে আপনি শুধু 5 মিনিটের জন্য সুযোগ পেতেন হ্যাঁ বাসায় হ্যাঁ, কথা বলার? কথা বলার জন্য। তারপরে এভাবে যখন 15 দিন হয়ে গেল খাবার দাবার দেয় না, তখন আমি বললাম যে ম্যাম, মা, আমার তো ক্ষুধা লাগছে, বা আমারে কিছু খাবার আয়না দাও, আমি খাই, তোমরা তো চলে যাও, তোমরা চলে যাও, খাবার দাও। 15 দিন হয়ে যাইতেছে, আমি এখন অসুস্থ হয়ে যাইতেছি, আর যদি খাবার টাবার না নেন তাহলে আমাকে মকদমে পাঠায় দেন। তখন বলছে যে না, তোমাদেরকে আমি এতগুলি টাকা দিয়ে কিনে আনছি। তখন আমার এই কথা বলছে। আমি কি ঠিক আছে, তাহলে আমার অফিসের লোকের সাথে কথা বলাই দেন। তারা অফিসের লোকের সাথে কথা বলায় নাই, তখন আমার একটা থাপড় দিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে তখন আমি কাঁদছি, কান্নাকাটা করার পরে তখন আমি, তার মেয়ে আবার ল্যাপটপ চালু করছে, ভয়েস আসছে, আমি শুনছি। তখন আমার বাংলাদেশে ভয়েস পাঠাইছি, ভয়েস পাঠানোর পরে তখন এরা শুনছে, শোনার পরে তখন আমার যে পাঠাইছে তার সাথে কথা বলছে, কথা বলতেছে, পরে তখন বলছে যে ঠেলা দেয় আরে, ঠেলা দেয় আরে, কি 2জন ছিল তো, 2 দিকে ঠেলা দিছে। এরা মনে কি করছে, কারে কষ্ট করে হইলো 4টা মাস থাকতে কল। এখন আমি যদি না খায় থাকি, বা আমি যদি হয়ে যায়, তাহলে তো আমার ওখানে কষ্ট করে 4 মাস থাকা সম্ভব না। অলরেডি আমার 1.5 মাস হয়ে যাইতেছে গা। তখন আপনাকে বেতনও দেওয়া হয়নি? বেতনও দেয় না। তারপরে এভাবে কি হয়েছে, তখন বেতন চাইছি। পরে তখন হ্যাঁ, একটা বড় মেয়ে আছে, মেয়ে বলছে মা, এই সম্পার বেতনটা দিয়ে দাও, ও খুব কষ্টে আছে, অনেক কষ্টে আছে, বেতনটা দিয়ে দাও, খাওয়া দাওয়া দিতে হবে না, আর বেতন দিয়ে দাও। ও বলছে আমারে খাওয়া দাওয়া দিতে হবে না, বেতন দিয়ে দাও। তখন ও বেতন দেয় না, তখন আমার বাথরুমে আটকায় রাখছিল। 8 দিন আপনি বন্দি ছিলেন বাথরুমে? হ্যাঁ, 8 দিন বন্দি ছিলাম। তখন আমার খুব ভয় ছিলাম, ও বাসার ভিতরে কেউ ছিল না, খুব আতঙ্কর ভিতরে ছিলাম। তখন মনে করেন 8 দিন এভাবে চলে যায়, তখন তার মেয়ে আসে 8 দিনের 9 দিনের 8 দিন আপনি আপনি যে ওখানে বন্দি ছিলেন, আপনার মানে কেমন মনে হয়েছিল যে আপনি ওখান থেকে কি আদৌ বের হতে আজও পারবেন? বেরোতে পারবো না, আমাকে মনে হয় আর বাংলাদেশে ফিরে যেতে পারবো না, আমার বাচ্চারা মনে হয় আমাকে দেখতে পারবে না। পরিবারের কথা মনে হয়েছিল? হ্যাঁ, এরকম সিচুয়েশনটা পার করছি আমি। তারপরে ওভাবেই যখন তার বড় মেয়ে আসে, দেখে যে আমি বাথরুমে আটকানো ছিলাম, আসার পরে তখন সে আমার বাইর করছে। বাইর করার পরে সে আমার গোসল টোসল করাইছে, গোসল করায় খাবার টাবার অর্ডার দিয়ে খাবার আনাইছে। আনানোর পরে তখন পিজা খাবার আনাইছে, খাবার দিছে, আমি খাইছি। খাওয়ার পরে তখন তার ওই টাইমে তার মা এসে পড়ছে। মা আসা পরে তখন মেয়েরে মারছে, মারার পরে আপনাকে খাবার? হ্যাঁ, আমার খাবার কেন দিছে, তখন মেয়েকে মারছে। মেয়েটি মারার পরে তখন আবার আমার বন্দি করছে। আবার ওই বাথরুমের ভিতরেই ছিলাম 5-6 দিন থাকার পরে তখন আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন আমাকে তখন অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন আমার জ্ঞান ছিল না। তখন রাত বাজে 1টা। তখন আমাকে আরেক বাসায়, এখান থেকে যেমন চিটাগাং এত দূর, 2-3 ঘন্টা লাগে, ওই বাসায় আমার নিয়ে ফেলায় রাখে।
রাখার পরে সমস্ত সব কিছু আটকানো ছিল, শুধু বাথরুমটা খোলা ছিল। ওই বাসায় আমি আরও 15 দিন থেকে আসছি। ওখানে পানিরও ব্যবস্থা ছিল না, পানির কলটাও কইলা রাখছিল। যখন আমার 4টার সময় জ্ঞান ফিরছে, তখন দেখি আমার শরীরে অনেক রক্ত। তখন আমার বাসার সাথে কোনো যোগাযোগ ছিল না, 15 দিন যাবৎ যোগাযোগ ছিল না। তারপরে যখনই আমি 4টার সময় ওইটা দেখি সব দরজা জানলা আটকানো, সব কিছু আটকানো, খালি বাথরুমের দরজাটা খোলা আর যেখান দিয়ে বাইরান যায় ওই গেটটা খোলা। তখন আমি যদি লাফ দিই তাহলে 3তলা সমান পাহাড়ের উপরে, তো 3তলা সমান নিচু, তাহলে মারা যাব। তারপরে অনেক কষ্ট করে আমি গ্রিল বাইরে পাশ দিয়ে কাইটে আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরে কোনো বাঙালি পাইনি বা কোনো রাস্তায় কোনো কাউরের সাহায্য পাইনি। না পাওয়ার কারণে কারবালার ময়দান ছিল, ওই পাশেই এয়ারপোর্ট ছিল, ওখানে আমি গেছি। যাওয়ার পরে আমাদের বাঙালিরা কাজ করতেছিল, এয়ারপোর্টের পিছনে কাজ করতেছিল। তখন আমার এখানে দেখা আমার বলতেছে, ওদিকে যায় না, ওদিকে গেলে তোমাকে গুলি করে মেরে ফেলাইবো, তুমি এখানে বসো। তাই আমি কথা বলতে পারতাছি না, ইশারায় কথা বলতাছি। ইশারায় কথা বলার পরে তখন 3টা পুলিশ আনছিল, এই পুলিশের গাড়ি আসছিল। তারা আমার দেখেও ভয় পাইছে, অনেক রক্ত পড়ে আছে, ভয় পাইছে। ভয় পাওয়ার পরে তখন জন্য কালা পোশাক পরা পুলিশ আসছে, তারা আমাকে হেল্প করছে। তারা আমাকে নিয়ে যায় ডাক্তার আনছে। সে বলছে তার অনেক অসুস্থ, তার অবস্থা অনেক খারাপ, সিরিয়াস। তাকে দূরত্ব কোত্থেকে আসছে তার ঠিকানাটা বাইর করো। তখন তারা মানে গাড়ি নিয়ে এয়ারপোর্ট আসছে। এয়ারপোর্টে এসে আমার যে মালিকের কাছে আসছি, সেই মালিকের কাছে এই ঠিকানা বাইর করছে, বা আমি কোন অফিস থেকে আসছি সেটা ঠিকানা বাইর করছে। বাইর করার পরে আমার একে রাত্রে নিয়ে যায় ছপর জেলখানা। আচ্ছা। ওখানে শুধু খালি মেয়েরা থাকে, এই 3তলা 4তলা পর্যন্ত রাত্রে ওখানে রাখছে। ওখানে রাখে আমাদের অনেক বাঙালি আছে, তারা আমারে ধরাধরি করে গোসল করাইছে। আমি তো তাদের সাথে কথা বলতে পারি না। এখন আমি খালি ওদেরকে ইশারা দিছি যে আমার মালিক আসলে আমি তার কাছে যাব না, আমি তার কাছে যাব না, আমি এখানে থাকবো। তখন তারা বলছে যে ম্যাম, যে ও মালিকের কাছে যাবে না, কিন্তু মালিক ওখান থেকে আমার এই অন্য লোক দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তখন আমাকে চাক্ষু গাড়িতে উঠায় দেয়। আমি যে ধাম্মামা থেকে অফিসে আসছি সেই গাড়িতে উঠায় দেয়। তো ওখান থেকে ওই অফিসের লোকজন এসে আমার নিয়ে যায়। তখন অফিসের লোকজন আমাকে দেখে, পরিস্থিতি দেখে তারা অনেক আফসোস করছে, অনেক কান্নাও করছে আমার এই পরিস্থিতি দেখে। তারা কিন্তু চিকিৎসা করতে পারে নাই। পাসপোর্ট ছিল আমার মালিকের কাছে। আপনার মালিকই আপনাকে পাসপোর্ট দিয়ে দেয়? না, পরে আমার আসার সময় পাসপোর্ট দিছে, তারা চাপ দিছে, পরে আসার সময় পাসপোর্ট দিছে। তারপরে মালিকে বলছে সে অসুস্থ, তাকে বাংলাদেশে পাঠা দেন না। তো তারপরে আমি বলছি যে না, আমি অসুস্থ না, আমাকে তারা খাবার দাবার দেন, এদিকে আমি অসুস্থ হয়ে গেছি, আমার চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাব, আমি কাজ করতে চাই, আমি বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আসছি, আমি এখানে কাজ করতে চাই। তারপরে তারা রাখে নাই, আমার ভিসা ক্যান্সেল করছে। ভিসা ক্যান্সেল করে তারপরে আমার বাংলাদেশে থেকে টাকা নিয়ে আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশ আইসো আমি অনেক নির্যাতন হয়েছি। আমার 2টা ছেলে, একটা মেয়ে। আমার মেয়েটা পড়ালেখা করাইতে পারি না, খুব ফাস্ট। ও এবার 9-এ উঠছে, 3 পয়েন্ট পাইছে, মেডেলও পাইছে, ও ফার্স্ট পুরস্কার দিছে ওকে। কিন্তু আমার মেয়ের এখনো টাকার জন্য বকেয়া বেতন আছে, টাকার জন্য রেজাল্ট দেয়নি। আবার এই মাসে যদি না ভর্তি করতে পারি তাহলে আর ভর্তি করাতে পারবো না। টাকার জন্য এখন আমি খুব পরিস্থিতিতে এর মধ্যে আছি।
এটা স্বাভাবিক মুখে মুখেই, কিন্তু অনেক আরবিরা আছে ভালো, কিন্তু অনেক আরবিরা আছে অনেক নির্যাতন করে, অনেক মানুষে অনেক নির্যাতন করে, হাত পুড়া ফেলায়, আগুনের পুড়া ফেলায়। আমার যখন বেতন চাইছি তখন আমার গ্যাসের চুলার ভিতরে জাতাদা ধরছে আমাকে, তখন এখানে পুড়ে গেছিলো, চুলগুলি পুড়ে গেছিলো, অনেকগুলি চুল পুড়ে গেছে আমার। তখন ওই মেয়েটাকে মারছি, আর তার মেয়েরা আমাকে অনেক হেল্প করছে। আমার ম্যাম ছিল, রেস্টুরেন্টে চাকরি করতো, হোটেলে চাকরি করতো। সে আসতো, তার বাসা আমার কাজ কামে কোনো করতে পারতো না। আমি যত অসুস্থই ছিলাম, আমি কাজ কাম করে তার মেয়েরা আমারে খুব করতো, বুকে জড়ায় রাখতো, কারণ আর মেয়েদেরও মারধর করতো, এত পাজি ছিল। কিন্তু তার মেয়েরাও অনেক বিভিন্ন জায়গায় চলে যায় কাজ করার জন্য, ঠিক আছে। তখন আরো বেশি নির্যাতন করছে আমার উপরে। আপনাকে মারধর করা শুরু হয় কখন, মানে যখন আপনি বেতন চাওয়ার পরে থেকে মারধর শুরু হয়। যখন কতদিন একদম আপনি ছিলেন বেতন ছাড়া? আমি 1.5 মাস ছিলাম ওখানে বেতন ছাড়া। 1.5 মাস আপনাকে কোনো বেতন দেওয়া হয়? বেতন দেয় নাই। পরবর্তীতে আপনাকে কি আদৌ বেতন, মানে কোনো টাকা কি দেওয়া হয়েছে? যত টাকার কথা বলে, বেতনের কথা বলে আপনাকে নিয়ে নেওয়া হয়েছিল, আপনি বলেছিলেন 1000 রিয়াল। হ্যাঁ, 1000 রিয়াল টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1000 রিয়াল তারা বেতন দেয় নাই আমাকে। এটা অফিসের থেকেও বলছিল যে আমার আমার যে কর্মচারী আমি তোমার ওখানে পাঠাইছি, এই তাদের বেতনটা দাও। তারা অফিসে ইস্যু হয় নাই, পাসপোর্টটা অন্য লোকের মাধ্যমে পাঠাইছে অফিসে, তাদের নামে অফিসের লোকের থেকেও তারা অনেক এটা জুলুম করছিল। অফিসের লোক যারা আছে তারাও তাদের নামে কেস করতে চাইছিল পর্যন্ত। তো আপনার যেখানে চিকিৎসা করানোর কথা ছিল, বা আপনাকে তো যেখানে রাখা হয়েছিল আপনাকে উদ্ধার করার পর, ওইখানে কি আপনার মতো বাঙালিরা ছিল? মানে বাঙালি কয়জন ছিল ওখানে? আমরা বাঙালি হ্যাঁ, ওখানে এরকম নির্যাতন বাঙালি ছিলাম আপনার 18 জন, আর বিভিন্ন কান্ট্রির লোকজন ছিল। এক ফ্ল্যাটের ভিতরে আপনার 3টা রুম 4টা রুম ছিল, 4টা রুমের ভিতরে 550 লোক ছিলাম আমরা, বিভিন্ন কান্ট্রির। আর আমরা বাঙালি ছিলাম 18 জন, বাঙালি ছিলাম, বিভিন্ন জায়গার লোকেরা ছিল। তো চিকিৎসা দেয়া হচ্ছিল না আপনি অসুস্থ থাকার পরেও, কেন? চিকিৎসা তারা পাসপোর্ট হাতে পায় নাই, এই কারণে। আর আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে সেই সুযোগ সুবিধা ছিল না, যেমন ইন্দোনেশিয়াদের সুযোগ সুবিধা ছিল, তাদের চিকিৎসা করানো, তাদের খাবার দেওয়ানো, তাদের সমস্ত সব কিছু। কিন্তু আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা ছিল না, দূতাবাস থেকে ছিল না, এই নিয়মটা ছিল না, এর জন্য আমরা পাইনি। বাংলাদেশে আসার পর আপনি বলছিলেন এখানে আসার পরেও আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, সেটা কেন? এইখানে আইসা অনেকে ধার পার হয়েছে, মানুষ অনেক কথা বলছে। তারপরে আমার হাজবেন্ডে অনেক কথা বলছে, তখন আমার হাজবেন্ড আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, মারধর করতো, এই আর কি। মানে বাংলাদেশে আসার পরও আপনার হাজবেন্ড আপনার সাথে? হ্যাঁ, খারাপ ব্যবহার করতো। ওই যে বিভিন্ন ধরনের মানুষে অনেক ধরনের কথাবার্তা বলতো, আমি অসুস্থ, আমার চিকিৎসা করতে হবে, এখন আমার চিকিৎসা করতে পারে না। তখন আমার বাবা বাচ্চা ছিল, আমার বাবা চিকিৎসা করছে, কারণ আমার ব্রেনটাও সমস্যা হয়ে গেছিলো, মাথায় এখনও প্রচুর ব্যথা, আমার গলায়ও অনেক মাঝে মাঝে ব্যথা করে, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। সৌদি আরবেই কেন আপনার তখন মনে হলো যে সৌদি আরবে যেতে হবে? আপনি দেশ থেকে বিদেশে যাবেন, ঠিক কোন সমস্যার জন্য? দেশ থেকে বিদেশে যাওয়াটা হচ্ছে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আমার বাচ্চাদের লেখাপড়া করানো আমার খুব সমস্যা হয়ে যেত। আমার বাড়ি ঘর ছিল না, আমি ভাড়া বাড়িতে থাকি। আমার হাজবেন্ডের ক্যান্সার হয়েছিল, তখন আমি 3টা মাস ঢাকা মহাখালী হাসপাতালে আমি রাখি। তখন আমার যে আত্মীয় স্বজন ছিল তারা কেউ আমার সহযোগিতা করে নাই, ঠিক আছে। ওই কারণে আর কি আমার বাচ্চাও কান্নাকাটি করতেছে যে আমার মা আমার ভর্তির সময়, তারপর অনেক কষ্ট করে আমার মেয়েটার ভর্তি করাতে আমি বিদেশে গেছিলাম, মানুষের কাছ থেকে সাহায্য চাইয়া, তারপরে ভর্তি করে বেতন মতন সব কিছুই করে দিয়া তারপরে আমি বিদেশে যাই। তখন বিদেশে যাই মনে করছিলাম যে আমি যদি বিদেশ যাইতে পারি, একটা কাজ করতে পারি, তাহলে আমার বাচ্চাদের লেখাপড়া ভালো হবে, বাচ্চারা একটু ভালো থাকবে,
আমার হাজবেন্ড অসুস্থ, সে একটু সুস্থ থাকবে বা তার চিকিৎসা চলবে, এই আর কি, এই কারণের জন্য। আমরা জানি যে যে শ্রমিকরা বাংলাদেশ থেকে যান সৌদিতে, তাদের যাওয়ার সময় কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তাহলে আপনার এই খরচটা কেন? না, আমার যাওয়ার সময় কোনো খরচ লাগে নাই। যাওয়ার সময় খরচ লাগে? যাওয়ার সময় খরচ লাগে নাই, কিন্তু এখন যে যায় আর যারা কোম্পানির বিষয়ে যায় তাদেরকে খরচ লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা খরচ লাগে কোম্পানির কিন্তু বিষয়ে আমরা গেলে। জানি যে কোম্পানির ভিসায় গেলে তখন বিনা খরচে যাওয়া যায়। না না, বিনা খরচে না আপু, টাকা নেয়। বিনা খরচে না, কোম্পানির বিষয়ে গেলে টাকা লাগে। আর সৌদি গেলে আপনার ফ্রি মাগনা যাওয়া যায়, কিন্তু ইদানিং এখন এই খবর শোনা যাইতেছে যদি সৌদি আরব বাসা বাড়ি যায় তাহলে 30,000 করে টাকা লাগে। তো বাংলাদেশে আসার পর এখন আপনার পরিকল্পনা কি? এখন পরিকল্পনা আপু, আমি অর্থহীন, ঠিক আছে, অর্থহীন। তারপরও এই যে ফেসবুকে আমি দেখি অনেকটা যে ফ্রি ভিসা, কিন্তু যাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে 2.5 লাখ 3 লাখ টাকা লাগে। তখন আর বাদ দিয়ে দিই। তখন আমি চিন্তা করি যে যদি একটা লোন টোন উঠায়া বা কোনো কিছু ইটি করে যদি নিজে একটা ব্যবসা বাণিজ্য করতে পারি। বাইরে যাওয়ার ইচ্ছা কি আপনার আছে? না আপু, আর বাইরে যাওয়ার ইচ্ছা নাই আমার, এখন বাংলাদেশি আমার একটা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। তো অনেক মেয়েরাই তো এরকম যেতে চায় বাইরে, আপনার মতো অনেকেই নিজের অবস্থান উন্নতির জন্য যেতে চায়। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, তাদেরও পক্ষ থেকে আমি কি বলবো, যে তারাও যাইতে চায় যে নিরুপায় হয়ে। তাদেরও অনেকেই সমস্যা, আর্থিকের সমস্যা বা ইয়ের সমস্যা, তারাও যাইতে চায় অনেকে নিরুপায় হয়ে। আবার কেউ যেতে চায় আনন্দে, খুশিতে। তো কেউ যদি যেতে চায় তাহলে তার করণীয় কি কি? তার করণীয় আমি যেটা মনে করি যে ভালো ভিসা দীক্ষা, তারপরে ভালো বাসা বা কোম্পানির বিষয়ে যদি যায় তাহলে মনে করেন 8 ঘন্টা ডিউটি থাকে। আর যদি কাজ জানা থাকে, হাতের কাজ, যেমন কোন কাজ জানা থাকলে বাইরে গিয়ে আসলে সুবিধা বেশি পাবে আমাদের এখানকার আপনার নারী শ্রমিকরা? পার্সোনাল সুবিধা পাবে আপনার টেলারের কাজ। যেমন টেলারের কাজ আছে, এই টেলারের কাজটা করলে বাদে আপনার ওখানে অনেকটা সুবিধা আছে। আর মার্কেটিং ক্লিনিকের হিসাবে যদি যায়, ওইটা করলেও কোম্পানির বিষয়, তো ওইটার দিকেও অনেকটা সুবিধা আছে। তার নিজে খাইয়া টাইয়া একটা ভালো একটা অ্যামাউন্ট থাকে। তো আপনি তো গেলেন, যাওয়ার পরে আপনি বিভিন্ন তিক্ত একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আপনি আসছেন। তো মেয়েদের ক্ষেত্রে, আমাদের মহিলা শ্রমিকদের ক্ষেত্রে আমাদের সরকার কি করতে পারে? মানে সরকারের, আমাদের সরকার যদি এমন কোনো কিছু একটা আইন করতো যে মেয়েরা ওখানে যাবে, ওখান থেকে সমস্ত সুযোগ সুবিধা পাবে। যেমন সুযোগ সুবিধা কেমন, তাদেরকে একটা, আমি যেমন ধরেন আমারে দিয়ে বোঝাইতেছে, আমি যেমন একটা গার্মেন্টসের কাজে গেছি, আমার কাজটা ঠিক মতন পাইলাম কিনা, আমি কাজটা ওখানে যায় পৌঁছালাম কিনা বা কাজটা আমি পাইলাম কিনা, আমি কি ভালো আছি কিনা, যদি এই সুযোগ সুবিধাটা তারা দেখে তাহলে অনেকটা আমাদের মেয়েদের জন্য ভালো হবে। তখন ওই ক্ষেত্রে আসলে মেয়েদেরকে যাওয়াটা আপনি অনেকটা সমর্থন সহজ করছেন? হবে বা যেতেও যাবে, বা ভালো একটা বিশ্বাস থাকবে যে তারা আর নির্যাতন হবে না, কারোর কাছে নির্যাতন হবে না বা দালালদের হাতেও পড়বে না। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে যারা বাইরে থেকে আসে, বিশেষ করে মহিলা শ্রমিক, বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়। কখনো যে বাসায় থাকেন সেই বাসার ওনার দ্বারা, তার বাবা দ্বারা, কিংবা সেখানে যদি কোনো ছেলে থাকেন তার দ্বারা, সেই পরিবারে মেয়ে থাকলে মেয়ের জামাই দ্বারা। তো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন কি আপনি হয়েছেন? না, এরকম হয়নি, কিন্তু আমার ভাই বোনে আমাকে অনেক সাপোর্ট দিছে, কিন্তু আমার হাজবেন্ডের পরিবারের থেকে তারা অনেক কিছু বলছে, বা আউটলুকেরা বলছে যে ওরে কে ছাইরা দাও, ওরে কে করো, অমুক তমুক, এই ধরনের কথা বলছে। মানে আপনার পরিবারের মানুষজন সন্দেহ করেছে যে আপনি কোনো যৌন হয়রানির শিকার হয়েছেন কিনা, এবং আপনাকে হ্যাঁ হ্যাঁ ছেড়ে হ্যাঁ দিতে বলেছে। হ্যাঁ, এইটার জন্য আমাকে ছেড়ে দিতে বলছে। তো ওইখানে আপনি যেখানে ছিলেন বা যেখানে আপনাকে আশ্রয় দেওয়া হয়েছিল, ওইখানে এমন আর আর কি কোনো ভিকটিম কি ছিল এরকম নারী শ্রমিক
যেখানে বলেন যে নারীদেরকে রাখা হয়েছিল, আপনাকে উদ্ধার করা হয়েছিল। হ্যাঁ, আমাকে উদ্ধার করা হয়েছিল। ওখানে অনেক মহিলারা ছিল, তারাও ছিল নির্যাতনে। তা আবার যে অফিসে আসছি, অফিসে এসে আমি একটা মেয়ে, সিলেটের একটা মেয়েকে পাইছি, যে ওই মেয়েটা 1 সপ্তাহ হয়েছে তার বাসায় গেছে, তার মালিকে নির্যাতন করত। তখন মালিকের ওয়াইফ আয়শা অফিসে দেয়া গেছে, এটা আমি পাইছি। কিন্তু আমার বাংলাদেশ আসছি পরে আমার আশেপাশের লোকেরা আমার অনেকটা সাপোর্ট দিছে, আমাকে অনেকটা সাহস দিছে। তারপরে আমাকে বলছে তুই এই কাজ কর, এই কাজ কর, তুই ভালো থাকবি। আমার অনেকটা সাপোর্ট দিছে, কিন্তু আমার ফ্যামিলির থেকে, আমার হাজব্যান্ডের ফ্যামিলির থেকে আমি সাপোর্টটা একটু কম পাইছি। ওইখান থেকে আমি সাপোর্টটা একটু কম পাইছি, আর নইলে সবাই আমাকে সাপোর্ট দিছে। বাংলাদেশে হ্যাঁ, যেমন আমার হাজব্যান্ডের কিছু বন্ধু বান্ধব ছিল, তারা তাকে অন্য ধরনের দৃষ্টি আর কি চোখে নজরে লাগাই দিছে, যে ও এ ধরনের নির্যাতন হয়েছে, ওরে রাখিস না, ওরে ত্যাগ করে। এখনও ওসব নিয়ে একটু কথা কাটাকাটি হয়, এখনো হয়। প্রবাস জীবন মানেই আমরা বুঝি শুধুমাত্র সফলতার গল্প, কিন্তু আজকে প্রবাস ফেরত শম্পার কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে প্রবাসের সব গল্পই শুধু সফলতা থাকে না, প্রবাসের গল্পে বিভিন্ন বিষাদের গল্পও থাকে। ভবিষ্যতে আমরা আরও প্রবাসীদের বিভিন্ন ধরনের বিষাদের গল্প তুলে ধরবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সাথেই থাকুন এবং শুনতে থাকুন প্রবাস খবর।